শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব সংখ্যা ৪৬ থেকে ৪৮। শিমুল বাড়িতে যায়। গ্রামে এসে তার মাকে না দেখে চলে যাবে? কখনোই না। সে কত মাস ধরে মায়ের মুখটা দেখে শান্তি নেওয়া হয় না। রাবিয়া প্রায় ফোন করে কান্নাকাটি করে। শিমুল সকালে ঘুম থেকে উঠেই পুষ্প থেকে বিদায় নিয়ে বাড়িতে গেল। তার মনের ভাব মায়ের কাছে ঘন্টা ২ থেকে ঢাকায় চলে যাবে। শিমুল বাড়িতে ঢুকেছে। এই বাড়িতে শৈশব থেকে যুবক হয়েছে সে। আজ সেই বাড়িতে ঢুকতেই শিমুলের কেমন অস্বস্তি লাগছে। হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে এমনটা লাগছে। রাবেয়া ছেলেকে দেখে আবারও কান্না শুরু করে। দুজনে সোফায় বসে কথা বলার এক পর্যায়ে শওকত হাওলাদার আর মজিব হাওলাদার বাড়িতে আসে। তারা কেউই ড্রয়িং রুমে শিমুলকে আশা করেনি। শওকত হাওলাদার গলা ছেড়ে ফুলিকে ডেকে পানি নিয়ে দিতে বলে ড্রয়িং রুমে আসে। শিমুলকে দেখে কিছুটা চমকে যায়। শিমুল অপ্রস্তুত হয়, নড়ে চড়ে বসে। তারপর কাটকাট গলায় বলল, কেমন আছেন? শওকত হাওলাদার নিচের ঘরের দিকে পা বাড়াচ্ছিল, কিন্তু শিমুলের কথা শুনে দাঁড়ায়। আস্তে করে সোফায় বসে। পূর্ণ দৃষ্টি মেলে শিমুলের দিকে তাকায়। ছেলেটা কি একটু শুকিয়ে গিয়েছে হয়তো। শওকত হাওলাদার ইদানিং বেশ শূন্যতা অনুভব করেন। শিমুল ছাড়া যে তিনি কতটা অচল তা হাড়ে হাড়ে টের পান। আস্তে করে বলল, ভালো, তোমার কি অবস্থা? শিমুল তার আম্মার দিকে তাকায়। রাবেয়া অবাক হয়ে স্বামীকে দেখছে। শিমুল বলল, আলহামদুলিল্লাহ। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, কি করছো ঢাকায়? গার্মেন্টসে কাজ করছো নাকি? বাবার কথায় শওকত হাওলাদার বিরক্ত। ছেলেটাকে এসব না বললে হচ্ছে না। মজিব হাওলাদারকে কিছু বলার আগে শিমুল জবাব দেয়। শিমুল মুচকি এসে মজিব হাওলাদারের দিকে তাকায়। গার্মেন্টসে কি মানুষেরা কাজ করে না? গরু ছাগল কাজ করে নাকি? তাহলে গার্মেন্টস নিয়ে তো অবহেলা কেন? অনেক মানুষ আছে গার্মেন্টসে কাজ করে সংসার চালায়। শিমুল থামার পর রাবেয়া গর্বের সাথে কথা বলল, আমার শিমুল ভার্সিটির প্রফেসর। শওকত হাওলাদার চমকে শিমুলের দিকে তাকায়। প্রফেসর? ওনার চমকে তাকানোটা শিমুলের চোখে পড়ে। ভেবেছিল কিছুক্ষণ থাকবে, কিন্তু তা আর সম্ভব না। পেশকারা শুনে হতভম্ব। শিমুল ভার্সিটিতে পড়ায়, বেতন কত? গলা বাড়িয়ে বলে, ভাই তোর বেতন কত রে? পেশকারার কথা শুনে শিমুল হাসে। ভাই, কত যন্ত্রণা যে এই মহিলা তাদের দিয়েছে তারাই জানে। সে দাম্ভিকতার সাথে বলে, বউ পালতে পারছি। শিমুল আর কথার পিঠে কথা বলতে শওকত হাওলাদার ঠিক বুঝতে পেরেছে সে কি বোঝাতে চেয়েছে। আজকে তার মনে হচ্ছে এতটা ছোট একটা মেয়ের সাথে তারা একটু বেশি অন্যায় করে ফেলেছে। এতটা না করলেও হতো। আর পুষ্পের সাথে এমন তো করা উচিত হয়নি। শিমুল ঢাকামুখী হতো না, আর এই দুর্দশার দিনও আসতো না তাদের। শিমুল উঠে দাঁড়ায়। হাতের ছাইরঙা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। মা আসছি তাহলে। রাবেয়া বাদ সাধলো, আব্বারে দুপুরে খাইয়া যাও। না মা, রাস্তায় অনেক জ্যাম থাকে, আসি। শিমুল চলে যাচ্ছে। শওকত হাওলাদার বলতে ইচ্ছে করছে, শিমুল আর ঢাকায় যাওয়ার কি দরকার? বাড়িতে থেকে জানা, তুই না থাকলে বাড়িটা খালি খালি লাগে। আবার আমার হয়ে কাজ কর, তোকে ছাড়া আমি অসহায়। কিন্তু দাম্ভিকতার জোরে হেরে যাওয়ায় জেদে নিজের মনকে মেনে নিল। মায়াটা মনের গহীনেই চলে যায়। পেশকারা কিছু বলতে চাইলেও শওকত হাওলাদারের চোখ রাঙায়। ওনারা আজকে এত কথা কিভাবে বলেন? ওনারাই তো নষ্টের মূল। শিমুল চলে যায়। সময় তার গতিতে ছন্দের মতো চলছে। পুষ্পর আর মাত্র 2টা পরীক্ষা বাকি। মিজান শেখের আসতে একটু দেরি হয় বিধায় দুপুরের ভাত খেতে 3টা বেজে যায়। টেবিলে গিয়ে পুষ্প দেখে গরুর মাংস রান্না হয়েছে। গরুর মাংস দেখে কিনা শিমুলের হাস্যজ্জ্বল মুখটা ভেসে ওঠে তার সামনে। তার শিমুল যে গরুর মাংস পছন্দ করে। রুকসানা পুষ্পের প্লেটে মাংস তুলে দেয়। পুষ্প খায় না, চুপচাপ মাংসের দিকে তাকিয়ে থাকে। টাকার অভাবে ঢাকা যাওয়ার পরে আর মাংস কিনা হয়নি, খাওয়া হয়নি। এই 2 মাস ধরে ধার দেনা, ফ্ল্যাট, অ্যাডভান্স টাকা, টুকটাক কেনাকাটা দিয়েই টাকা ফুরিয়ে গিয়েছে। এই মাংসের তরকারি পেলে শিমুল অনেকটা ভাত খেতে পারত। কি জানে আজ দুপুরে কি খাবে? এই তরকারি কি পুষ্পের গলা দিয়ে নামবে? বুকটা জ্বলা পড়া শুরু করলো তার। সামান্য একটা তরকারি তো, তাও যেন পুষ্পের চোখ ভরে পানি আসে। মা বাবার সামনে পানি দেখাতে চায় না বিদায় উঠে বলে, বাথরুম থেকে আসছি। রুমে গিয়ে মায়ের মোবাইল দিয়ে শিমুলকে ফোন দেয়। শিমুল তখন ভাত খাচ্ছিল। ফোন রেখে অস্পষ্ট গলায় বলে, বাকি ভাত খাচ্ছি, এত দেরি কেন? মাত্র ভার্সিটি থেকে আসলাম। পুষ্প জবাবে বলে, কি দিয়ে খাচ্ছ? সকালে তাড়াহুড়ো করে রান্নার সময় পাইনি, তাই আজকে স্পেশাল মেনু ছিল মসুরের ডাল আর ডিম ভাজি। মাত্র এসে রান্না করার সময় পাইনি তো
সকালে যা ছিল তাই দিয়ে খাচ্ছি। পুষ্পের গলা ধরে আসে, কোনো রকমে বলল, তোমার খাওয়ার খুব কষ্ট হচ্ছে তাই না? না রে বউ, কেন কষ্ট? কোনো কষ্ট হচ্ছে না। পাগলি, তুমি কি এসব নিয়ে টেনশনে করছো? আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু তুমি বলবে না। শিমুল বাদশাদে মোবাইল কানে ঠেকিয়ে বেসিংয়ে প্লেট ধুয়ে রাখে। আসলেই তার খাবারের একটু সমস্যাই হচ্ছে, কিন্তু পুষ্পকে এসব বলা যাবে না। সে জানে মেয়েটা তাকে কতটা টেনশন করে। তার জন্য পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, আরে না। পুষ্প কিছুক্ষণ চুপ থাকে, তারপর হঠাৎ ফুপিয়ে ওঠে, মিস করছি, কবে আসবে? শিমুল হাসে। পুষ্পবিহীন ফ্ল্যাটটা তার কাছে অসহ্য লাগছে। পুষ্পের শূন্যতা বুকের গভীরতা ঘুচিয়ে বুকটা রক্তাক্ত করছে। সে তো রাজ্যে মিস করছে তার পুষ্পরানীকে। আদরে গলায় বলল, এখন তো আসতে পারবো না সোনা। পুষ্প অভিমানে টলমল করে বলে, না কেন? তুমি কি আমায় মিস করছো না? আমাকে বুকে নিয়ে ঘুমাতে পারছো না? আমিও তো পারছি না। এমন কেন তুমি? শিমুল হাসে। এটা ঠিক প্রথম। কয়দিন পুষ্প ছাড়া ঘুমাতে খুব খারাপ লাগতো। কদিন ধরে মেয়েটাকে বুকে ঘুমায় না। হঠাৎ করে শূন্যতা শিমুলের চোখে ঘুম নিয়ে গেছে, কিন্তু কদিন যাওয়ার পরে আস্তে আস্তে মানিয়েও নিয়েছে। কথাই আছে না, মানুষ অভ্যাসের দাস। বউকে মানাতে বলল, ঢাকা আসলে সারাক্ষণ বুকে নিয়ে রাখবো। হ্যাঁ না, আমার আজকেই চাই, মানে এখনই। পরীক্ষা শেষ হোক, গিয়ে নিয়ে আসবো। পরে মাঝে আর যাব না। আমি গেলেই দেখছি তোমার পড়া হয় না। আমি পড়বো, প্রমিস। আসো প্লিজ। ওরে আল্লাহ, বউকে খুব মিস করছে। পুষ্পা আহ্লাদি গলায় বলে, কিন্তু ভার্সিটিতে তো পরীক্ষা, খাতা দেখতে হবে, খুব ঝামেলায় আছি যে। পুষ্প বুঝলো শিমুল আসবে না। পুষ্প অনুভব করে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ছোঁয়াটা গায়ের গন্ধ, বুকের স্পন্দন পুষ্প খুব পরিচিত। আধো ঘুমের মধ্যেই বুঝলো এটা শিমুল। হুট করে চোখ খুলে ঘাড় খুঁড়িয়ে পেছনে তাকায়। শিমুল হাসছে। পুষ্প অবাক হয়। শিমুল যে তার কি আসার কথা ছিল, সে তাহলে পুষ্পকে ডাকে সাড়া দিতে এসেছে। মস্তিষ্ক ঘুম থেকে জেগে উঠতেই ভরে গেল। বিড়ালের মতো শিমুলকে জড়িয়ে ধরে, সত্যি এসেছ? শিমুল হাসে। আহ্লাদে শমিত হয়ে তার কোনো কালেই আপত্তি ছিল না। ফোনে বুঝিয়েছিল আজ রানীর মন খারাপের দিন। এত দূর থেকেও ঠিক প্রেয়সীর মন খারাপের আঁচ টের পাচ্ছিল। শিমুল থাকতে তার শিমুল রানী মন খারাপ থাকবে অসম্ভব। তাই তো ছুটিতে আসা। পুষ্প ঘুমনাতে দেখে আর জাগাতে ইচ্ছে করেনি। ফ্রেশ হয়ে শাশুড়ি আপ্যায়নে খাবার খেয়েছে। রুমে এসে এলোমেলো বউটাকে দেখে আর নিজেকে আটকাতে পারেনি। পিছন থেকে আদরের স্পর্শে জড়িয়ে নিয়েছে। শিমুল জানে পুষ্প জেগে যাবে। হলো তাই। জি, রানীর হুকুম করলো তাই। না আসলে যে গর্দান যাবে। আমি এত তাড়াতাড়ি গর্দান হারাতে চাই না। পুষ্প খিলখিল করে হেসে ওঠে। এই পুষ্পটা তাকে এত বোঝে। এই পুরুষটা তাকে খুব বোঝে। তার ছোট ছোট ইচ্ছেগুলো এত প্রাধান্য দেয়। তার মনের রাজ্যে সুখের বন্যা বইয়ে দিতে একটু কিপটামিও করে না। গর্দান চায় না। আমি খুব বেশি খুশি হয়েছি। আচ্ছা, তাহলে খুশির প্রতিদান কি দিবে? পুষ্প চোখ পিটপিট করে দুষ্টু গলায় বলল, চকলেট। আমাকে বাচ্চাদের খাবার দিচ্ছ কেন? আমি কি বাচ্চা? অন্য কিছু দাও। বড়দের কিছু? বড়দের কিছু মানে কি? শিমুল বাম পাশে চোখ টিপে বলল, থাকে না কিছু মিছু। পুষ্পের কথা সুর ধরতে বুঝতে পারলো, ওরে দুষ্টু। শিমুল ভুরু তুলে নাচায়, ওরে বাটপার। আমি দুষ্টু, আরেকজন যে আমার দহনে পুড়ে জ্বলে ছারখার হচ্ছে, তা কি? তার মতলব কি? পুষ্প মুচকি হাসে। শিমুল আদরে নাক ঘষে দেয়, কোনো মতলব নেই শিমুল ভাই। শিমুল শক্ত হাতে পুষ্পকে ধরে নিজের বুকে নিয়ে নেয়। ফিসফিস করে বলল, আপনি কি মনে করছেন আমি আপনার মতলব বুঝি না? উপর হাতে পুষ্পর বেনি চুল সামনে লুটিয়ে পড়ে। দূর, এসব না। তাহলে কোন সব? বরকে মিস করতে পারি না নাকি? শিমুল পুষ্পের বেনি পেছন থেকে ঠেলে দিয়ে বলল, আমি বুঝি তো সুন্দরী। পুষ্প শিমুলের গায়ে হাত রাখে। তোমার ভীষণ মনে পড়ছিল, মনে হচ্ছিল তোমার বুকে গেলে শান্তি লাগবে। শিমুল তার হাত দিয়ে পুষ্পের বুকে নিয়ে বলল, শান্তি লাগছে? ভীষণ। তোমাকে বুকে আমার এত শান্তি লাগে। শিমুল চোখ বন্ধ করে পুষ্পের বুকে ধুকপুকনি অনুভব করে। পুষ্প এই শিমুলের উপলব্ধি করে শিমুল ভয়ঙ্কর প্রেমিকের এবং ভয়ঙ্কর স্বামী।
সঠিক মানুষটি যদি পাওয়া যায় তাহলে সুখের প্রহর শুরু হয়। এক জীবনে প্রেমিকের স্বামী হিসেবে পাওয়ার মতো সৌভাগ্য আর কিছু হয় না। যার হয় সে নিঃসন্দেহে ভাগ্যবতী। পলাশ স্তব্ধ হয়ে বসে আছে। তার হাতে প্রেগন্যান্সি কিট, তাতে স্পষ্টত দাগ জ্বলজ্বল করছে। নিধি পাশে দাঁড়িয়ে আছে। উত্তেজনা খুশিতে পলাশের গলা শুকিয়ে যাচ্ছে। শুকনো ঢোক গিলে বলে, আমার কান্না আসছে কেন নিধি? নিধি মুখে হাত চেপে কেঁদে দেয়। তার পেটে অন্য কেউ, ভাবতেই শরীর শিরশির করছে। শিমুল বিছানা থেকে ফ্লোরে বসে নিধিকে টেনে নেয় কাছে, পেটে হাত ঠেকিয়ে বলে, আম্মু আমার কথা শুনতে পাচ্ছ? আমি আজকে জানলাম তুমি আসছো। আমার না কাঁদতে ইচ্ছে করছে। আম্মু, তোমার বাপ্পা তোমার জন্য অপেক্ষা করেছে। লাভ ইউ আম্মু। পলাশের পাগলামি দেখে নিধি হাপুস দিয়ে নয়নে কাঁদে। পলাশ নিধিকে জড়িয়ে ধরে। তোমাকে কি দেব নিধি? আমাকে এত ভালো একটা খবর শোনানোর জন্য বাবা মাহীন এতিম মেয়েটাকে নিয়ে নিজের একান্ত করে রেখেছ। এর চেয়ে খুশিতে আত্মহারা আমি। পলাশের কথা শুনে বলল, কিছু লাগবে না। পলাশ নিধির কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ নিধি, আমাকে এত সুখ অনুভব করানোর জন্য। বাবা মা হওয়া এত সুখী কেন? খবর পাওয়ার পর থেকে কেমন যেন সুখের পর্দা দুজনকে ঘিরে রেখেছে। একটা সংবাদ যে এতটা মিষ্টি হতে পারে জানা ছিল না। এই সুখের রেশ তারাই অনুভব করতে পারে যারা মা বাবা হয়েছে। কি বুক ধুকপুকুনি অনুভব। পলাশ বারবার নিধির পেটে হাত ভোলাচ্ছে। নিধি হেসে বলল, এখনো কিছু হয়নি। তাতে কি, আস্তে ধীরে হবে। আমি তো অপেক্ষা করব, তাই না আম্মু? পলাশ নিধির পেটে চুমু খায়। এত যত্নে চুমু খাচ্ছে মনে হচ্ছে নিধির পেটে না, সদ্য জন্ম নেওয়া কোনো বাচ্চা। পলাশ ভাবে এত খুশি সংবাদ তার আম্মাকে বলা অতি আবশ্যক। পলাশ রাবেয়াকে ফোন দেয়। আম্মা, রাজা চাই না রানী চাই? কথাটা শুনে ভরকে গেল রাবেয়া। কিছুটা অবাক হলো। রাজা চাই না রানী চাই? ফুটফুটে মেয়ে ছোট্ট হাতে তার বাবার আঙ্গুল বৃদ্ধি চেপে ধরে রেখেছে। সে হয়তো জানেও না এটা তার বাবা। পিটপিট করে আশেপাশে তাকাচ্ছে। পলাশ মুগ্ধ চোখে তার সদ্য জন্মানো মেয়েটার দিকে তাকিয়ে আছে। হয়তো অনেকে বুঝতে পারছেন না যে হুট করে আম্মুকে বলল, তারপরে আবার কিভাবে বাচ্চা পেল। আসলে রাজা চাই না রানী চাই এইটা ছিল 46 পর্বের শেষে, আর এখন শুরু করে দিয়েছি 47 পর্ব। এই জন্য বাচ্চা চলে আসছে। আসলে পর্বটা শেষ হয়ে যাবে, তো এই জন্য হয়তো বা সব দ্রুত করছে লেখিকা। তো কন্টিনিউ করি। হ্যাঁ, বুকটা কেমন ভারী ভারী লাগছে তার। আল্লাহর দেওয়া বড় নিয়ামত পেয়ে পলাশ মনে মনে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে। তারপর সে আস্তে করে বলে, আসসালামু আলাইকুম আম্মু। আব্বুর রাজ্যে আপনাকে স্বাগত। নিধি পলাশের হাজারো খুশির ফোয়ারা বোয়া মুখের দিকে তাকিয়ে বলে, বাবুর কানে আজান দাও। পলাশ আজান দেয়। প্রথম নাতনি বলে কিনা আনন্দে রাবেয়ার চোখ ভরে পানি আসে। চোখ মুখ মুছে চুমুতে ভরিয়ে দেয় বাচ্চার। নিধি মুগ্ধ হয়ে বাবুটাকে দেখে। 16 ঘন্টার কষ্ট নিমেষে উধা হয়ে গেছে। এই বাবুটাই এতদিন তার পেটে ছিল। সারাক্ষণ খেলা করে জানান দিত, মা আমি সুস্থ আছি। পলাশ তার মায়ের দিকে তাকায়, বলল, আম্মা আমার কোলে দাও না। রাবেয়া নকশি কাঁথায় পেঁচানো মেয়েটাকে পলাশের কোলে তুলে দেয়। পলাশ সোনার হাড় দিয়ে মেয়েটাকে কোলে নেয়। বলিষ্ঠ হাতে বাচ্চাটাকে খুব ছোট্ট। পলাশ এই প্রথম কোনো ছোট্ট বাবু কোলে নেয়। তার মনে হচ্ছে যেন কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে। বাবুটার গালে আস্তে করে একটা চুমু খেয়ে বলে, আম্মা নাও, আমার আর একটু থাকলে পড়ে যাবে। রাবেয়া কোলে নিতে নিতে বলে, নাতনির নাম সে রাখতে চায়। সোহা রাখবে বলে ঠিক করে। পলাশ বা নিধি কেউই আপত্তি করে না। রাবেয়া সোহাকে নিধির পাশে শুইয়ে দিয়ে বাইরে চলে যায়। পলাশ শুয়ে থাকা নিধির কপালে গালে চুমু দিয়ে ভরিয়ে দেয়, আমাকে আরেকটা মা এনে দেওয়ার জন্য ধন্যবাদ নিধি। বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতি আর কখনো অনুভব করিনি, ধন্যবাদ। নিধি মিষ্টি হয়ে হাসে। দুর্বল হাতে পলাশের গালে হাত রাখে। পলাশ নিধির হাতে চুমু দেয়। আস্তে করে বলল, আমাকে মা হবার স্বাদ অনুভব করানোর জন্য তোমাকেও ধন্যবাদ। আমার যে কি অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না। পলাশ আর নিধি বাবুর দিকে তাকিয়ে ভবিষ্যৎ ভাবে। নিধি চোখে ভেসে ওঠে তাদের ছোট্ট ফ্ল্যাটে বাচ্চাদের হইচই। আহা, নিধি আর পলাশ বুঝি পরিপূর্ণ ভালোবাসার সাক্ষী দুনিয়ায় চলে এসেছে।
শওকত হাওলাদার খবরটা শুনে খুব খুশি হয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। চুপি চুপি মসজিদে গিয়ে 5,000 টাকা দান বক্সে ফেলে দেয়। তার মনে মনে প্রার্থনা করে সব যেন ভালো হয়। হাসপাতালে যাবে না করেও নিজেকে আটকাতে পারে না। সন্ধ্যার দিকে হাসপাতালে চলে যায়। ওনাকে হাসপাতালে কেউ আশা করেনি, তাই ওনাকে দেখে সবাই চমকে যায়, কিন্তু সবাই খুশিও হয়। রাবেয়া বাবুকে শওকত হাওলাদারের কোলে দেয়। শওকত হাওলাদার খেয়াল করে দেখে বাবুটা পলাশের মতোই দেখতে। ছোট ছোট হাত পা নেড়ে চোখ পিটপিট করে তাকাচ্ছে। শওকত হাওলাদার রাবেয়াকে আস্তে করে বলল, পলাশের মতোই হয়েছে তাই না? রাবেয়া এই ব্যাপারটা খেয়াল করেছে। স্বামীর কথা শুনে বলল, হ্যাঁ। শওকত হাওলাদার পকেট থেকে 5,000 টাকা নাতনির হাতে দেয়। শওকত হাওলাদার আসতে ওনার সব অপরাধের কথা সবাই ভুলে যায়, বিশেষ করে নিধি। ওনার চোখে কেমন বাবার ছায়া খুঁজে বেড়ায়। সে হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। তার আব্বা আম্মা বেঁচে থাকলেও কত খুশি হতো। রাবেয়া ব্যাকুল হয়ে জানতে চায়, কি হয়েছে নিধি? মা বাবার কথা মনে পড়ছে? পলাশ পাশে থেকে রাবেয়া নিধিকে সান্ত্বনা দেয়, কিন্তু নিধি কেঁদেই যাচ্ছে। তার সুখের মুহূর্তে মা বাবাকে ভুলে থাকা যায়? শওকত হাওলাদার কেন জানি নিধির কান্না ভালো লাগে না। আস্তে করে বলল, কেঁদো না নিধি। ওনার এইটুকু কথায় নিধির কান্না থেমে যায়, যেন বাবাহীনতা মেয়েটা বাবার আশ্রয় খুঁজে দিল এই শওকত হাওলাদার। পুষ্প আর শিমুল বাবু হওয়ার খবরটা শুনে অনেক খুশি হয়। পুষ্প অবশ্য গাল ফুলিয়ে বলেছিল, দেখছো, আমরা বিয়ের পরে ভাবির বিয়ে হয়েছে, তারপরও তাদের বাবু হয়ে গেল, আর তুমি আমায় বাবুই দিলে না। পুষ্পের মনোভাব বুঝতে পেরে শিমুল হাসে, তো মানে আমরা বাবু নিব না? ভাবির বয়স আর তোমার বয়স দেখছো? আরে বয়স কোনো ব্যাপার না। তাই নাকি? হ্যাঁ, তাছাড়াও তো দেরিতে বাবু নিলে বাবু বড় হতে হতে আমি আর তুমি বুড়ো হয়ে যাব। বেশি পেকে গেছো মনে হচ্ছে। এখন এসব মাথা থেকে সরিয়ে ভার্সিটির পড়াগুলো সম্পন্ন করো। পুষ্প মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। শিমুল কত বই কিনে দিয়েছে। পড়তে পড়তে পুষ্পের অবস্থা করুণ। কই শিমুলের সান্নিধ্য এনেই কিনা পুষ্পের এইচএসসি রেজাল্ট খুব ভালো হয়েছে। হয়তো প্লাস আসেনি, কিন্তু মানানসই এসেছে। পুষ্প আর শিমুল যে পরিস্থিতিতে দিন কাটিয়েছে, সেই পরিস্থিতিতে পড়ালেখা করে রেজাল্ট ভালো করাটা বিলাসিতা। পুষ্প আজকাল পড়তে চায় না। তখনই অতীতের করা অপমানের দাগগুলো শিমুল খুঁচিয়ে দেয়, মনে করিয়ে দেয় পুষ্পের বড় কিছু হতে হবে, নিজের অবস্থান সবাইকে বুঝিয়ে দিতে হবে। পুষ্প রাত দিন পরে সুইটির বিয়ে হয়েছে। তার হাজবেন্ড ডাক্তার। স্বামী নিয়ে তার মা নানির কাছে প্রশংসা শেষ নেই। তার স্বামী তার কথায় উঠে বসে। বউকে কেউ কিছু বলতে পারে না। সুইটি সবার ওপরে ছুরি ঘুরিয়ে চলে। হুটাট বেড়াতে চলে যায়, যা ইচ্ছা খায়। শ্বশুর শাশুড়িকে 2 পয়সা দামও দেয় না। পেশকার আসমা রাবেয়াকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার সুইটির কপাল গুনে একটা বর পেয়েছে। সুইটি ছাড়া কিচ্ছু বোঝে না। রাবেয়া মুচকি এসে বলে, ভালো তো। আসমা সুখমুখে বলল, সুইটি যা বলে তাই শুনে। সেদিন কক্সবাজার থেকে ঘুরে এলাম। রাবেয়া বলল, হ্যাঁ আম্মা বলেছিল কদিন পরে শুনি ওইখানে বেড়াতে যায়। শাশুড়ি শাশুড়ি কিছু বলে না? রাবেয়া মুখ বাঁকিয়ে বলল, কি বলবে আবার? আমার মেয়ের নতুন বিয়ে হয়েছে, এখনই তো সময় উপভোগ করার। এখন আল্লাহ পূরণ করবে না তো কখন করবে? তাছাড়া মেয়ের জামাই খুব ভালোবাসে সুইটিকে। পুষ্পের সাথে করা অন্যায়ের কথা রাবেয়ার মনে পড়ে। ওনারা যা কষ্ট দিয়েছে তা তো রাবেয়ার চোখের সামনে। আর এখন কিনা একই কাজ নিজের মেয়ের বেলায় খুশি হচ্ছে। সে বলল, তারপরেও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির মতামতের দরকার আছে না? পেশকারা খেকিয়ে বলল, ভালের দরকার। বুড়ো বুড়ি বলেই শুনতে হবে নাকি? জামাইয়ের কথাই থাকলেই জাহান্নামে যাক। তাছাড়া আজকালকার মেয়েরা এত কথা শুনতে বসতে অভ্যস্ত নয়। রাবেয়া মুচকি এসে বলল, তা ঠিক। আসমা পেশকারের দিকে তাকিয়ে বলল, আম্মা সুইটির শরীরটা কিন্তু সুন্দর হয়েছে, মন যা চায় সব খায় তো। বলল, জামাই নাকি পছন্দের খাবার রুমে এনে রাখে, সুইটি যখন ইচ্ছা তখন খায়। পেশকার এসব শুনে খুশি হয়। কয়দিনে মাইয়া রাত বিরাতে খিদা তো লাগবই। আমার বোনটা খুশির কথা শুনলেও আমার পরানটা ভইরা যায়। রাবেয়া কাটকাট গলায় বলে, নিজের মেয়ের বেলায় সব সুখের কথা, অন্যের মেয়ের বেলায় জ্বালা পোড়া কেন বলুন তো? আসমার পেশকারা শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আসমা বলে, এসব কি কথা ভাবি? কি কথা আবার? সুইটির জায়গায় আমাকে কিংবা পুষ্পকে ভেবে দেখেন, আপনাদের এমন সুখী লাগে কিনা, মুখে এমন হাসি থাকে কিনা। আমি জানি না কেমন লাগবে, কারণ আমরা তো পরের মেয়ে। নিজের মেয়ের সাথে
কি পরের মেয়ের তুলনা সাজে? পেশকারা ভেঙচি কাটার ভঙ্গিতে বলে, আমার সুইটির তো তোমার সাথে তুলনা করো না। কোন দুঃখে কত? তোমরা কই আর আমার সুইটি রানী কই? রানী আর দাসীর সাথে তুলনা সাজে? সুইটি যেমন রানী, আমরাও আমাদের বাবা মার বাড়িতে রানী ছিলাম, কিন্তু বিয়ের পর আপনারা ভুলে যান যে আমরাও কোনো মেয়ে। আপনারা আমাদের কাজের মেয়ে ছাড়া কিছুই ভাবেন না। মনে হয় বউ না, কাজের মেয়ে নিয়ে এসেছেন। পেশকারা মুখ তেতো করে বলল, চুপ যাও, এত বয়স হলো মুখে মুখে তর্ক গেল না। একবার ভাবেন তো, আপনার ছেলে যদি সুইটির জামাই হতো তাহলে কি আপনি এভাবে বলতে পারতেন, এত খুশি হতে পারতেন? আমার শৌকত এমন না, সেইটাই তো। আর আমার পুষ্পের ওপর আপনার যে অন্যায় করেছেন তা কখনো ভুলে যাওয়ার না। এতটুকু একটা বাচ্চার সাথে কি ব্যবহার করেছেন? মেয়েটা একটা দিনও শান্তিতে থাকতে দেননি। আপনাদের জ্বালায় আমার ছেলে আমার চোখের সামনে নেই। আপনারা মরার সময় হয়ে আসছে, আর শয়তানি কমেনি। সারা জীবন আমাকে জ্বালিয়েছেন, আর এখন আমার ছেলের বউকে। শৌকত সোফায় বসেছিল। পেশকার রাবেয়ার কথা শুনে চোখ পাকিয়ে তাকায়। তারপর শৌকত বলল, এমনি খামোশ খাইয়া কি দেখতেছ? আমাকে কি বলে তোর বউ? কিছু বলবি না? শৌকত হাওলাদার ভাবলেশন ভাবে তাকিয়ে থাকে। তার আমার রাগী এটা সে জানে, তবু এই মুহূর্তে তার যেন কিছু বলতে ইচ্ছে করছে না। রাবেয়া আসার আগে থেকেই সে তার মাকে চিনে, সুতরাং রাবেয়া থেকে তার আম্মাকে তার বেশি চেনা উচিত। এতদিন মায়ের কথা মতো সব করেছে, কিন্তু এখন মনে হচ্ছে সে ভুল করেছে। আরে আমার পোলা তো এমন ছিল না। এই কালনাগিনী আমার পোলারে তাবিজ করছে। আল্লাহ গো আল্লাহ! হ্যাঁ, আপনার ছেলে আমার পক্ষ নিলেই তাবিজ করেছে, আর অন্য ছেলে আপনার মেয়ের পক্ষ নিলে লক্ষ্মী জামাই, স্বার্থপর মহিলা। এটা বলে রাবেয়া রান্নাঘরে চলে যায়। সুইটি মতো অসভ্য বেহায়া খারাপ মেয়ের ভাগ্য কেন এত ভালো হবে? কেন এত সুখে থাকবে? আসলে খারাপ মানুষরা দুনিয়াতে ভালো থাকে, সুখে থাকে। সুইটিও তাই। এরা অন্যের জন্য যন্ত্রণা চাপিয়ে নিজে যন্ত্রণা পায় না। আল্লাহ এদের যন্ত্রণা দেয় না, সুখে থাকতে দেয়। রাবেয়া রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। চিন্তা ভাবনা কয়দিন পলাশের কাছে থাকবে। এই ঘরটা তার বিষের মতো লাগে। শৌকত হাওলাদার বিছানায় আচ্ছন্ন হয়ে থেকে দেখে। রাবেয়া একবারও বলার প্রয়োজন বোধ করে না। আসলে মানুষ নিজের সম্মান নিজেই হারায়। সে মন থেকে একবার উঠে যায়, পরে শত চেষ্টা করেও সেই জায়গায় আর ফিরে পাওয়া যায় না। রাবেয়া চলে যাওয়ার পরে সন্ধ্যায় শৌকত হাওলাদার নিজে পলাশের বাসায় চলে যায়। আজকে নিয়ে তৃতীয়বার যায় সে। প্রতিবার ওই নাতনিকে কাছে টানে। নাতনির নাম সুহা। এই নামটা তার ঠিক করা। অনেক বছর আগে তার স্ত্রী বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে সোহা। মেয়ে আর হয়নি, কিন্তু সে কথা মনে রেখেছে রাবেয়া। এই নামটি হয়তো রেখেছে। সুহার দুইটা দাঁত উঠেছে। দুইটা দাঁত দিয়ে কেমন খিলখিল করে হাসে। শৌকত হাওলাদার ইচ্ছে করে সারাক্ষণ খেলতে, কিন্তু নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে কাছে যাওয়া হয় না, আর নিজের বাড়িতেও আনা হয় না। আজকে গিয়ে সুহাকে কোলে নেওয়ার পরে সুহা দাদা দাদা বলে ডাকতে ডাকতে লাল ছুটিয়ে দিচ্ছে মুখ দিয়ে। সুহার মুখে দাদা ডাক শুনে শৌকত হাওলাদারের নিজের আত্মসম্মান ভুলে নাতনিকের কাতালে তাল মেলায়, আল্লাদি গলায় ডাকে দাদা দাদা বলে খিলখিল করে হাসে। সবাই ওনার উচ্ছ্বাস দেখে অবাক হয়। রাবেয়া মুগ্ধ চোখে স্বামীকে দেখে শেষবার ভাবেন, মনে হয় আজকে দেখে খুব ভালো লাগছে। শৌকত হাওলাদার গম্ভীর মুখে নিধি আর পলাশকে বলে, আমি সুহাকে তার দাদার বাড়িতে নিয়ে যাব। তোমরা ইচ্ছে হলে আসতে পারো, কিন্তু আমি সুহাকে এখানে রাখতে যাব না। পুষ্প অনার্স সেকেন্ড ইয়ারে সবে ভর্তি হয়েছে। সে খেয়াল করে আজকাল সারাক্ষণ গায়ে জ্বর থাকে। নাপা খেলেও জ্বর কিছুক্ষণ পরে শরীর শীতল হলেও আবার আসে। সেটা তেমন গুরুত্ব দিল না। শিমুল রাতে খেয়াল করে পুষ্পের রাতে থেমে থেমে জ্বর আসে। ফার্মেসি থেকে জ্বরের ওষুধ এনে খাইয়েছে। এভাবে 10-15 দিন যাওয়ার পরও জ্বর প্রচণ্ড আকার ধারণ করে। কাঁপুনি দিয়ে জ্বর আসে, বেহুশ হয়ে যায়। শিমুল দিশেহারা হয়ে ডাক্তারের কাছে শুনে ছুটে রক্ত পরীক্ষা করে জানা যায় পুষ্পের ইনফ্লুয়েড জ্বর হয়েছে। 15টা ইঞ্জেকশন দেওয়া হলো, সাথে তো ওষুধ আছে। পুষ্পর হাতে ক্যানোলা ফিট করে দেওয়া হয়েছে। শিমুল ভার্সিটি থেকে ছুটি নেয়। পুষ্পের খেয়াল রাখার কেউ নেই। রোকসানাকে ফোন করে গ্রামে চলে যেতে বলে, কিন্তু পুষ্প যেতে রাজি না। তার ভবিষ্যৎ মতে শিমুল পাশে থাকলেই তার তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনা। শিমুলের কাছে থাকলেই নাকি তার শান্তি লাগে। রান্নাবান্না, পুষ্পের যত্ন, সব মিলিয়ে শিমুল বেশ ব্যস্ত। পুষ্প খাবার খাওয়ানো, ঠিকমতো ওষুধ খাওয়ানো, এসবই তার রেগুলার কাজ। আজকাল তার চিৎকার করতে ইচ্ছে করে।
সবাইকে শোনানো, পৃথিবী আমি ঠকিনি, আমি খুব বেশি জিতে গেছি। এই ছেলেটা আমার সুখের জন্য আমার সামনে পুরো পৃথিবী দাঁড় করাতেও দ্বিধা করে না। শুনছো পৃথিবী, আজ শিমুল আমাকে তার রানী করে রাখে। পুষ্পজরের পরিমাণ বাড়ছে। আচ্ছা, সে যদি মরে যায় তাহলে শিমুল কি আবার বিয়ে করবে? উল্টোপাল্টা ভেবে ঝরঝর করে কেঁদে দেয় পুষ্প। শিমুল ব্যস্ত হয়ে জানতে চায় কি হয়েছে, বেশি খারাপ লাগছে কিনা, এই জ্বরে আমি বোধহয় মরে যাব। শিমুল পুষ্পের মাথায় জ্বরপট্টি দিয়ে বলে, কিছু হবে না পুষ্প, তুমি এসব কেন ভাবছো বলো তো? জ্বর হলে কেউ মরে না। পুষ্প শিমুলের কথায় বুঝতে চায় না, জ্বরে ঠোঁট কাঁপে। সে বলে, আমার মনে হয় আমি মরে যাব। পুষ্প আসলে অনেক বেশি অসুস্থ, তার জ্বরের পরিমাণ করার কোনো নাম নেই। তা পাত্তা না দিয়ে ভিঞ্চি কেটে বলে, আরে কিছু হবে না, আমি মরে গেলে কি তুমি আবার বিয়ে করবে শিমুল? তোমার কিছু হবে না। আর বিয়ের কথা আসছে কেন বলো না? না, বিয়ে করব না। সত্যি? হ্যাঁ। পুষ্প মানে না, কেঁদে কেঁদে বলল, তোমার আর কত বয়স? মাত্র তো 31। এই বয়সে তো একা থাকবে না, সবাই মিলে বিয়ে করিয়ে দিবে। পুষ্প অসুস্থ বলে কি না এসব ভাবছে, শিমুল কথা বলে না। পুষ্প মরে যাবে আর আবার অন্য নারীতে মজে যাবে, এসব ভাবতেও মাথা ঘুরে ওঠে তার। পুষ্প আবার বলে, শোনো, যাকে বিয়ে করবে তাকে একটু কম ভালোবাসবে, বুকে কম নেবে, বুকের পাশের নাক ডুবাতে দিবে না, মনে থাকবে? পুষ্পর উল্টাপাল্টা কথা শিমুলের চোখে পানি জমে আসে। পুষ্পকে বুকে জড়িয়ে নিয়ে বলে, এমন কিছু হবে না পুষ্প। আমি যখন ভাবি আমি মরার পরে তুমি অন্য কাউকে বিয়ে করবে, ভালোবাসবে, তখন আমার দম আটকে আসে, শরীরে জ্বালা পোড়া করে। তুমি ছাড়া কেউ বা অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। আল্লাহ যদি তোমার কিছু করে দেয়, আমি সারা জীবন একা কাটিয়ে দিব, আমার কষ্ট হচ্ছে। শিমুল শক্ত করে পুষ্পকে বুকে জড়িয়ে ধরে। মেয়েরা এমন কেন? সব কিছুতে ছাড়তে পারলেও মনের গহীনে রাখা স্বামীকে কেন ছাড়তে চায় না? পুষ্প যার ভালো লাগে না, কিন্তু এখন সমস্যা হচ্ছে সে কোনো কিছুর গন্ধ শুনতে পারছে না। কিছু খেতে গেলে নাক কুচকে ফেলে, সারাদিন শুয়ে থাকে, চোখ খুলতেও সবকিছু যেন ঘুরছে, সারাক্ষণ রুম অন্ধকার করে রাখে। শিমুল ডাক্তারের কাছে নিয়ে যায়, আবার রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা করা হয়। তারপর যা বলল তাতে দুজনের ভাবনার বহিঃপ্রকাশ। পুষ্প 6 মাসের গর্ভবতী। শিমুল স্তব্ধ হয়ে বসে আছে। পুষ্পের জ্বরের ঘরে হয়তো ঠিকঠাক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করা হয়নি, তাই এর ফলাফল এখন সামনে দাঁড়িয়ে। শিমুল এতটা বেখেয়ালি কি করে হলো? জ্বরের কারণে কিনা পিরিয়ডের কথা পুষ্প ভুলে বসেছিল। ডেট পেরিয়ে গেছে অনেক আগে, খেয়াল নেই। এখন বাচ্চা কোনোভাবে সম্ভবই না। পুষ্পর খুশি না কি বেজায় বলা যাচ্ছে না। সে একটু পরে পরে শিমুলের দিকে তাকাচ্ছে। শিমুল মনোভাব বোঝার চেষ্টা করছে। হাসপাতালের করিডোরে বসে শিমুলের জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে নেয়। পুষ্পর দিকে তাকিয়ে বলে, এই বাচ্চা পৃথিবীতে আনা সম্ভব না। একটা নার্সকে বলল, এমআই কি টানে, একটা মেডিসিন আছে, চলো মেডিসিনটা নিয়ে বাসায় যাই, খেলে এমনিতেই ব্লিডিং হয়ে নষ্ট হয়ে যাবে। পুষ্পের বুকটা মোচড় দিয়ে ওঠে। অবিশ্বাসী চোখে শিমুলের দিকে তাকায়। বাবুটাকে মেরে ফেলতে বলছো? এটা কি শিমুল? আমি পারবো। পুষ্পের কথা শেষ হওয়ার আগেই শিমুল চোখ রাঙিয়ে বলে, না করেছি, সুতরাং বাচ্চা চায় না, বুঝছো? পুষ্পের চোখটা এই মুহূর্তে ছলছল করে উঠল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার শিমুল তাকে এইসব বলছে, ভাবতেই তার দম আটকে আসছে। পুষ্প ছলছল চোখে উঠে। এটা কি তার শিমুল? শিমুলের থেকে এমন কিছু সে আশা করার কথা ছিল না। তাহলে কি তাদের ভালোবাসার ঘাটতি আছে? এটা তো তাদের প্রথম বাচ্চা, প্রথম বাচ্চাকে খুন করতে বলছে। বছর খানেক আগেও তো বলেছিল আল্লাহ দিলে শিমুল রাজি, কিন্তু এখন কি বলছে সব? পুষ্পের মাথা ঘুরছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু পানি। তার পেটে কেউ আছে যাকে কিনা এখনো চোখে দেখা হয়নি, ছুঁয়ে দেখা হয়নি, তারপরেও তাকে নাকি শেষ করতে যাচ্ছে। শিমুলের বলা কথা শুনে বুক কাঁপে, তার হাত পা দুলছে, কাঁপছে। শিমুল সে কথাগুলো বলার পর থেকে একদৃষ্টে পুষ্পের দিকে তাকিয়ে আছে, তার চেহারার প্রতিক্রিয়াহীন। পুষ্প শক্ত মুখ করে রাখা শিমুলের চোখে চোখ রাখে, কান্না তার গলা বুঝে আসছে। তারপরে বলল, আমি সামলে নেব, প্লিজ। শিমুল উঠে দাঁড়ায়। পুষ্পের হাতটা তার বলিষ্ঠ হাতে মুঠোয় নেয়। চলো, দেরি হচ্ছে। পুষ্প দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করে। শিমুল কোথায় যাওয়ার কথা বলছে? ফার্মেসিতে। বাবুটাকে মারার জন্য এত তারা? কি নিষ্ঠুর শিমুল, কোথায় যাবে? শিমুল পকেটে মোবাইল রাখতে রাখতে বলল, যেখানে যাবার কথা
পুষ্প মুচড়া দিয়ে হাত ছাড়িয়ে দেয়। শিমুলকে রেখে বাইরের দিকে ছুটে যেতে যেতে বলল, আমি তোমার সাথে যাব না। এটা বলে পুষ্প হাসপাতাল থেকে বের হতে পা রাখে। রাত তখন 9টা বাজে বোধহয়। চারদিকে আলো ঝলকানি, রাতের গভীরতা টের পাওয়া যাচ্ছে না। পুষ্পের সামনে পা বাড়ানো গিয়ে শিমুল জাপটে ধরে নেয়। পুষ্প শিমুলের সাথে পেরে ওঠে না, কিছুটা হাল ছাড়ে না। সে শিমুলের বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে। তার সাথে যাওয়া আর দোজকে যাওয়া একই কথা। পুষ্প মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। শিমুল মুখ তখন কঠিন দেখাচ্ছিল। পুষ্পকে এক হাতে জড়িয়ে রেখে সিএনজি ঠিক করে তাকে পুষ্পকে উঠিয়ে নিচে ওঠে। সিএনজি তে বসে পুষ্পে অঝরে কাঁদে। এটা কি আদৌ, এটা কি কোনো অবৈধ বাচ্চা? না, এটা পবিত্র ভালোবাসার ফসল। তবুও কেন সে এই দুনিয়ার আলো দেখা পাবে না? শিমুল হাত দিয়ে পুষ্পের বুকের সাথে মিশিয়ে নেয়। শিমুলের বিশ্বাস হয় না, পুষ্পের বিশ্বাস হয় না। বারবার মনে হয় শিমুল মিথ্যা বলেছে, এমন কিছু করবে না। শিমুল তার খুব ভালো করেই চেনা, কিন্তু মুখের কথা আর অবিশ্বাস করা যায় না। প্রিয় মানুষের সান্নিধ্যে এসে পুষ্প অকুল হয়ে কাঁদে। আমি বাচ্চাকে মারতে চাই না শিমুল, তুমি এই সিদ্ধান্ত বদলাও। গাড়ি তখন সাই সাই করে ছুটছে। শিমুল হাত দিয়ে পুষ্পের চোখ মুছে বলে, একটু চুপ করে থাকো না। শিমুলের কথা শুনে পুষ্প মাথা নেড়ে বলল, বাবুটা আসুক, আমি পড়ালেখা চালিয়ে যাব। তোমার ইচ্ছা পূরণ করব, কসম করছি। চুপ করো না পুষ্প। তখন গাড়ি থেমে যায়। পুষ্প ভাবে ফার্মেসির কাছে বুঝি এসে গেছে। বাইরে তাকিয়ে দেখে শিমুল প্রিয় ব্রিজের ওপর একটা গাড়ি থামিয়েছে। শিমুলের মন খারাপ কিংবা ভালো হলে সেখানে মাঝে মধ্যেই পুষ্পকে নিয়ে আসে। পুষ্প আটকে ওঠে, খাবড়ে ধরে শিমুলের গলা। শিমুল কি তাকে ব্রিজ থেকে ফেলে দিবে নাকি? না না, শিমুল এটা করতেই পারে না। সে ধারা গলায় বলল, কি করছো? অনেকক্ষণ পর শিমুল হাসে, মিষ্টি করে হেসে বলল, আমার বাবুর মায়ের হাঁটতে কষ্ট হয়, তাই কোলে করে কষ্ট কমানোর চেষ্টা করছি। মানে? শিমুল ব্রিজের কিনারায় যেতে যেতে বলল, তুমি এতদিন আমার সাথে থেকে এটা চিনলে আমায়? পুষ্প শিমুলের কথার মানে ধরতে পারে না। শিমুল তাকে কোলে করে নিয়ে নামিয়ে দাঁড় করায়, তারপর ব্রিজে হাত রেখে জোরে কয়েকবার শ্বাস টেনে নেয়। পুষ্প অবাক চোখে শিমুলকে দেখছে। তখনই শিমুল 2 হাত মুখের কান মুছে নিয়ে চিৎকার করে বলল, শুনছো পৃথিবী, আমি বাবা হচ্ছি। শুনছো তোমরা, আমাদের পাখি আসছে, আমি বাবা হচ্ছি। শিমুল মুখের উচ্ছ্বাস দেখে পুষ্প হতভম্ব হয়ে মুখে হাত চেপে ধরে। আশেপাশে পথচারীরা অবাক হয়ে তাদের দিকে তাকায়। শিমুল কথাগুলো নদীর পানির স্রোতের মতোই আবার ফিরে আসে। সে পুষ্পের দিকে তাকিয়ে মুখে বিজয়ী হাসি আনে। পুষ্প যেন পাথর হয়ে গেছে। শিমুল হাসতে হাসতে এগিয়ে পুষ্পে কোমরে হাত রাখে। ভয় পেয়েছিলে? পুষ্প শিমুলের বুকে এলোপাথারি কিল ঘুষি মেরে বলল, এমনটা করলে কেন? তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছি? আমি তোমার রিয়াকশন দেখতে চাইছিলাম, তাই বলে এসব বলে? তুমি যে আমার কথাগুলো এত সিরিয়াসলি নিবে ভাবিনি। তারপর চুপ থেকে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। নিজেকে প্রকাশ করতে চাইলাম, তুমি তাও বুঝলে না। পুষ্প মন খারাপ করে বলল, কী সব বলছিলে? মাথা খারাপ ছিল, চিন্তা আসছিল শুধু অন্যরকম। শিমুল মুগ্ধ অবস্থায় পুষ্পকে বোঝাতে পারে। পুষ্প পুষ্পকে ব্রিজের ওপর বসিয়ে পুষ্পের পেটে জড়িয়ে ধরে। চিকচিক করে চোখে জল জামা ঢাকা পেটের দিকে তাকিয়ে আছে। আমার বাচ্চা আমি নষ্ট করে ফেলবো কেন? আমার জান কুরবান করে হলেও তাকে দুনিয়ায় আনার চেষ্টা করব। পুষ্প কেঁদে দেয়। শিমুল পুষ্পের কান্নারত মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ আমাদের ভালোবাসার ফুল দুনিয়ায় পাঠিয়েছে, একটা কুট্টুস পাখি। পুষ্প মাথা নাড়ে, শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। শিমুল বলে, এটা স্বাভাবিক ছিল, তারপরে অনেক উল্টাপাল্টা চিন্তাও করে ফেলেছি। শিমুল পুষ্পের কথা পাত্তা না দিয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাই বলো তো? কেন? দুনিয়ার সবচেয়ে খুশির সংবাদটা আমাকে শোনালে। তুমি জানো না, খবরটা শুনে আমার হাত পা এখনো শিরশির করছে। আমিও তো খুশি হয়েছি, সেই হিসাবে তুমিও তো ধন্যবাদ পাও না। শিমুলের মাথায় হালকা নিচু করতেই পুষ্প পেটে চুমু খায়। বাবু এখনো তো এখানেই তো, তাই না? রাস্তায় দাঁড়িয়ে শিমুলের পাগলামি দেখে পুষ্প হেসে দেয়। সে মাথা নাড়ে। শিমুল পুষ্পের আফোলা পেটের দিকে তাকিয়ে আছে। ও কি আমায় শুনতে পাচ্ছে? শিমুলের পাগলামি কথায় পুষ্প আবারও মিষ্টি করে হাসে। কান্না ভেজা চোখে
মিষ্টি হাসির রেস্ট, সোডিয়াম আলোয় জলজল করে উঠছে। শিমুল মুগ্ধ হয়ে তার রানীকে দেখে। পুষ্প বলল, পাচ্ছে বোধহয়, তাহলে বাবুর সাথে একটু কথা বলি, বলো। শিমুল পেটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সোনামণি, তুমি কিভাবে সারপ্রাইজ হয়ে আমার কাছে আসবে আমি তো কল্পনাও করিনি। যাই হোক, বাবা তোমায় অনেক ভালোবাসে। শিমুলের কথা শুনে পুষ্প হেসে বলে, আমিও ভাবিনি এভাবে খবরটা পাবো। এত সতর্ক থাকার পরেও যে চলে এসেছে, তাহলে বাবা ডেকে পুরো জীবন পূর্ণ করে দিও। তারপরে পুষ্পের মুখটা দুহাতে আলতো করে নিয়ে বলল, আমার এত খুশি লাগছে কেন পুষ্প? আমার পুষ্পের হাতটা বুকের হৃৎপিণ্ডের ওপর রাখে, দেখো বুকটা কিভাবে লাফাচ্ছে। পুষ্প শিমুলের হৃদস্পন্দন অনুভব করে। শিমুল নিঃসন্দেহে একজন ভালো স্বামী। পুষ্পের ধারণা সে একজন ভালো বাবাও হবে। সে শিমুলের আঁকড়ে ধরে। এত মজা করার মানে হয় না। কতটা ভয় পেয়েছিল জানো? শিমুল হাসে, কানের কাছে ফিসফিস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। এত সাবধান থাকার পরেও মনে হয় উনার আসতে খুব তাড়া। শিমুল পুষ্পের কপালে ঠোঁট ঠেকিয়ে বিশুদ্ধ ভালোবাসার পরশ এঁকিয়ে দেয়। পুষ্পকে বলে, আজকে তোমাকে একটা গোপন কথা বলি। শিমুলের গোপন কথা কি, যা পুষ্প জানে না। বিশেষজ্ঞ চোখে জিজ্ঞাসুভাবে তাকায়। শিমুল অন্ধকার নদীর দিকে তাকিয়ে বলে, এই ব্রিজে দাঁড়িয়ে একদিন আমি মরতে চেয়েছিলাম। পুষ্প চমকে ওঠে, শিমুলের দিকে তাকায়। শিমুল বলে যায়, ভাবছি সেদিন এমন বিশ্রী কাজটা করে ফেললে আজকে এত খুশির খবরটা সৌভাগ্যে থাকতো না। পুষ্প অবাক হয়ে বলে, তুমি এভাবে ভেবেছিলে? হ্যাঁ, আসলে পুরুষের পকেটে টাকা না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আশেপাশে সবকিছু বিষের মতো লাগে। মানসিক চাপ নিতে না পেরেই এমন পাগলামি করতে বসেছিলাম। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে বলল, আমার কি হবে ভাবনি? আমার কথা মনে হয়নি? ভেবেই তো কিছু করিনি। আর দেখো আজকে আমার কত খুশির দিন, আমি নাকি বাবা হব। শিমুলের গলা কেঁপে ওঠে। পুষ্প টের পায়, হয়তো আরো শক্ত করে শিমুলের বুকে চেপটে ধরে। কি দিয়ে তোকে ধন্যবাদ জানাই বলতো? আমার পাগলি যে আমায় বাবা হওয়ার অনুভূতি দিচ্ছে, এটা আমি কিভাবে প্রকাশ করব? ধন্যবাদ লাগবে না, বেশি বেশি ভালোবাসবেন তাতেই হবে। শিমুল হাত দিয়ে চোখের পানি আড়াল করে। পুষ্প তার নজর এড়ায় না। সে নিজেই শিমুলের চোখ মুছে দেয়। কাঁদছ যে? শিমুল গলা বুঝে আসে। আমার যে কিছু অনুভব প্রকাশ করতেও কষ্ট হচ্ছে। পুষ্প মুগ্ধ চোখে চেয়ে শিমুলকে দেখে। শিমুল তখনও পুষ্পের পেটে হাত বোলাচ্ছিল। তারপর হঠাৎ করেই বলল, এত ছোট পেটে বাবুটার জায়গা হবে তো? আজকাল পুষ্প ওর কিছু খেতে পারে না। ঘরে এখন প্রায় গরুর মাংস রান্না হয়। পুষ্প মাংসের দিকে তাকিয়ে আগের কথা ভাবে, এই মাংস নিয়ে কত কাহিনী হলো। আর এখন নিজের হাতে রান্না করে, যখন ইচ্ছা যত ইচ্ছা, সব নিজের ইচ্ছে মতো। ঠিক এখন খেতে ইচ্ছে করে না। রাবিয়া ছাড়া সবাই তার সাথে যা আচরণ করেছে তা ভুলবার নয়। এখন শিমুল ভালো বেতন পায়। ইংরেজি প্রফেসর ভিতরে ছাত্রছাত্রী অনেকে প্রাইভেট পড়ে। ছোট পরিবারে বেশ সচ্ছলতায় চলে। বাড়ি থেকে চলে আসার পরে 2 বার গ্রামে শিমুলের বাড়ি গিয়েছে। 2-3 দিন থেকেও এসেছে। শেষবার গিয়েছিল রোজা ঈদে। ওইখান থেকে এসেই জ্বর হলো। আর 2 দিন পরে কুরবানি ঈদ। গ্রামে যেতে হবে। শওকত হলাদার নিজে ফোন করে জিজ্ঞেস করেছেন, কবে গ্রামে যাচ্ছ? ওনার ফোনের কারণ কিনা শিমুল বেশ খুশি। উৎফুল্ল মনে টিকিট কিনে আনে। পুষ্প আর শিমুল মিলে ব্যাগ গোছায়। পুষ্পের বাচ্চা হবে শুনে সবাই বেশ খুশি, কিন্তু পেশকার আসমা খুশি কিনা বলা যাচ্ছে না। শিমুল তাদের খুশি হওয়ার আশাও করে না। মাত্র 2.5 মাসের পুষ্পের অবস্থা নাজেহাল। যে কিছুই মুখে নিতে পারে না। ডাক্তার তাকে ইমোটেস্ট ঔষধ সাজেস্ট করে। ভাষ্যমতে খাওয়ার আগে খেলে নাকি বমি করবে না, কিন্তু কিসের ওষুধ সহই পুষ্প গড়গড়িয়ে বমি করে দেয়। এত যন্ত্রণা কেন? পুষ্প না যা খেতে পারবে বলে শিমুল সব এনে দেয়। পুষ্প খায়, পেটে আর থাকে না। সাথে সাথে ওয়াশরুমে গিয়ে বমি করে আসে। তার বমি দেখে শিমুলের খারাপ লাগে। বর্তমান ধরতে গেলে বাসার সব কাজে শিমুলই করে। মাঝে মাঝে পুষ্পের পেটে কান লাগিয়ে বাবুর কথার সাথে কথা বলে। ব্যাগ গোছানো হয়ে গেলে দুজন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে যাওয়ার পরে পেশকারা তোপের মুখে পড়ে। উনি মুখ বাঁকিয়ে বলে, খুব তো বড় কথা বলেছিলি, অফিসার হবি, বাল হইছে, বাচ্চা নিয়া বাল কামাইছো। মুখে মুখে রাজার মাইয়া বিয়া করার খুব সহজ।
বিয়ে করতে গেলে দেখা যায় কত ধানে কত চাল। পুষ্প থামে না, আস্তে করে বলে, মুখের ভাষা ঠিক করেন, আপনার নাতি এসব শুনলে মুখ চ্যাপটা করে ফেলবে। বাবা ঢাকা থেকে এসে তো মুখে দেখি খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে। আসলে আপনাদের ব্যবহারে মুখ সামলাতেও খুব কষ্ট লাগে। আগে নিজের ভালো হন, তারপর না হয় দুনিয়ার সব কিছু সুন্দর লাগবে। জ্ঞান দিতে বলিনি, যাও সামনে থেকে যাও। তোমার জামাই না বড় বড় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, বউ আর বোনারে এই বানাবে, বউরে এই বানাবে সেই বানাবে, বানাইছে ড্যাম মাস্টার। পুষ্পরন্ত শুকিয়ে যায়, রক্ত যেন গড়গড়িয়ে বেরিয়ে আসতে চায়। বাচ্চা হলেই যে সব কিছু পারবে না এমন তো নয়। পেশকারার সেখান থেকে চলে যেতে বলল, সে কি করবা জানা আছে। সে অমানুষের ছবল থেকে বাঁচতে শিমুল আগে ক্যারিয়ারে ফোকাস করার কথা বলেছিল। পুষ্প প্রতিজ্ঞা আরও কঠিন ছিল, কঠিনও হয়। বাচ্চাকে বাধা মানিয়ে পিছিয়ে থাকা মেয়ে সে নয়। পেশকারার দিকে তাকিয়ে বলল, আমার বাচ্চা আমার শক্তি হবে, বাধা না। সময় হলে আমার অবস্থান বুঝবেন এবং আমি সুন্দর মতো বুঝিয়ে দিব আপনাদের।